সবাইকে জানাই। সবাইকে আজকের এই অপরাধের শুভেচ্ছা। আজকে 17ই আগস্ট আমাদের স্বাধীনতার কবি, নাগরিক কবি শামসুর রাহমানের প্রয়াণ দিবস। প্রয়াণ দিবসের বিধ্বস্ত নির্ময় তাকে স্মরণ করা হচ্ছে। এটা আমাদের জন্য একটি আশাবাদী অবস্থান যে আমরা শামসুর রহমানের মতো একটা প্রগতিশীল লেখককে সামনে নিয়ে আলোচনা করতে পারছি। তো এই আগস্টে আমাদের কাছে বিশেষভাবে একটি পরিতাপের মাস। আগস্ট মাসে 1947 সালে আমাদের দেশ ভাগ হয়েছিল। আগস্ট মাসে 1941 সালে কাজী নজরুল ইসলাম চলে গিয়েছিলেন। আগস্ট মাসে শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস। আগস্ট মাসে 2006 সালে চলে গেলেন শামসুর রহমান। ফলে আগস্ট মাসটা আমাদের কাছে একটি অত্যন্ত পরিতাপের একটি মাস। সেইখান থেকে শামসুর রহমানকে আমরা আলোচনায় দিতে পারছি, এটা আমাদের কাছে একটু ভালো লাগার বিষয়। শামসুর রহমানের কাব্য লেখার বিস্তৃতি এত এত বিস্তৃতি যে তাকে আলোচনা করে শেষ করা মুশকিল। একটা কবিতা ধরে হয়তো ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায়। তারপরেও তিনি শামসুর রহমান 67টি কাব্যগ্রন্থ লিখেছিলেন 14টি শিশুতোষ গ্রন্থ, 4টি উপন্যাস এবং 2টি গল্প গ্রন্থ এবং 3টি অনুবাদ গ্রন্থ এবং 16টি তার রচনা সমগ্র রয়েছে। তো সেইখান থেকে আলোচনা করা খুবই দুরূহ ব্যাপার। তবুও আমি শামসুর রহমানের সম্পর্কে দুই একটি কথা বলবো, তার কবিতা সংক্রান্ত। তার প্রথম কবিতা লেখা হয় 1948 সালে। লেখেন কবিতার শিরোনাম 1949। তারপর থেকে তিনি টানা 10-12 বছর লিখেছেন এবং তার প্রথম বই বের হয়েছে 1960 সালে। তো প্রথম বইটার নাম ছিল প্রথম গান দ্বিতীয় মিত্ররানী। কিন্তু এই বইটার প্রথমে তিনি নাম রেখেছিলেন মেধাবী নলিনরা। কিন্তু মেধাবী শব্দটা একটি দাম্ভিকতা মণ্ডিত বলে তিনি মেধাবী শব্দ থেকে সরে আসলেন এবং তিনি নাম রাখলেন প্রথম গান দ্বিতীয় মিত্ররানী। এই বইটি প্রকাশ হওয়ার প্রথম দিকে হুমায়ুন আজাদ বলেছিলেন যে বাঙালি প্রকৃত আধুনিকতায় ফিরল। অর্থাৎ এই বইটি প্রকাশের তাৎপর্যটা এতটা গুরুত্বপূর্ণ যে শামসুর রহমানের কাব্য আবাসের মধ্য দিয়ে আমরা নতুন এক আধুনিকতার ভিতরে প্রবেশ করলাম। এই বইটা বের হওয়ার আগে তার কিন্তু কবি মহলে বেশ একটা পরিচিতি ছিল। তিনি যখন রুবাইল ইসলাম কবিতাটি লেখেন এবং সেটি বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকায় ছাপা হয়, তখন থেকে তিনি কবি মহলে বেশ আলোচিত। এবং বুদ্ধদেবের সহচার্যে বা অনুপ্রেরণায় যাই হোক, তো বুদ্ধদেবের যে কবিতার বই ছিল, কবিতা চর্চার যে দর্শন ছিল, সেগুলো তিনি সমীহ করতেন। অর্থাৎ প্রথম দিকে কবিতায় শামসুর রহমান রাজনৈতিক বিবর্জিত কবিতা লিখেছেন মানুষের অন্তর্গত ক্রন্দন, অন্তর্গত জাগরণ থেকে, বোধ থেকে যে অনুপ্রেরণা আসে সেখান থেকে তিনি লিখেছিলেন। এবং রাজনীতি বিবর্জিত থাকার কারণটা হলো তিনি মনে করেছিলেন যে কবিতায় যদি রাজনীতির স্লোগান ব্যবহৃত হয়, কবিতায় যদি রাজনীতি চেতনা পঠিত হয়, তাহলে কবিতার শিল্পমান ক্ষুণ্ণ হয়।
অর্থাৎ কবিতাকে শিল্পমানের জায়গায় ধরে রাখা যায় না। ফলে তিনি প্রথম থেকে জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, সুধীন সুধীন দত্ত, কৃষ্ণদেব কিংবা অমিয় চক্রবর্তীদের কাব্য আত্মীকরণ করেন এবং তাদের কাব্য বোধের জায়গা থেকে কাব্য লেখা শুরু করেন। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা যে ভাষায়, যে ভঙ্গিমায়, যে আঙ্গিকে কবিতা লিখলেন, শামসুর রহমান একেবারেই সেখান থেকে সরে এসে নতুন এক কাব্য ভাষায় নতুন এক বোধের জন্ম দিলেন। রুহুল ইসলাম সেই কবিতার আলোচনার মধ্য দিয়ে তখনই এগুলো প্রকাশিত হয়। তারপরে শামসুর রহমান প্রথমত তার কবিতার মধ্যে ছিল, আমরা দেখতে পাই চিত্রকল্প, দেখতে পাই শব্দ থেকে শব্দে যাওয়ার কৌশল, এবং আমরা দেখতে পাই রূপক এবং প্রতীকের আশ্রয়। আমি তার একটি কাব্য থেকে দুটো লাইন উদ্ধৃতি দেই। তার প্রথম গ্রন্থ কাব্যতত্ত্বে তিনি লিখেছেন, রাত্রির দূরে উন্মোচিত আমি নক্ষত্রের ঝড়ের মতো শব্দপুঞ্জ থেকে ছিঁড়ে আনি কবিতার অবিশ্বাসী শরীর। খেয়াল করুন, এখানে কোন রাজনৈতিক বয়ান নাই, কিন্তু কি প্রতীক এবং রূপকের আশ্রয়। তো ফলে তার প্রথম দিকের কাব্যগুলো এরকমই ছিল, এবং তারপরে আমরা যখন দেখি যে 50-এর পরে কাব্য সাহিত্যের দুটো ধারা চালিত হয়, পরিচালিত হয়। একটি হলো বুদ্ধদেব বসুর নেতৃত্বে সত্যতম কবিতা, আরেকটি হলো ইসলামী চিন্তাধারার কবিতা। তো শামসুর রহমান প্রথমে বুদ্ধদেব বসুর চিন্তাধারা থেকে কবিতা, চিন্তাধারা করলে ভুল হবে, মানে বুদ্ধদেব বসু যেভাবে কবিতাকে চিন্তা করতেন, ঠিক ওই সেই শুদ্ধতম কবিতা যাকে বলে সেখান থেকে লেখা শুরু করলেন। এবং ফলে কিন্তু তার কবিতার মধ্যে ব্যক্তি সত্তা এমন ভাবে উঠে আসলো যেন এই প্রথম কোন আত্মজৌবনিক কণ্ঠস্বর আমরা শুনতে পেলাম কবিতার ভিতর দিয়ে। সেটা শোনার একটা কারণ হলো যে তখন আমাদের এই দেশে নিপীড়িত হচ্ছিল, বঞ্চিত হচ্ছিল, এই দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন হচ্ছিল, বারবারই ভাষা নিয়ে প্রশ্ন হচ্ছিল। তো সেই সময় শামসুর রহমানের কবিতার মধ্যে যে অস্তিত্বের সন্ধান, অর্থাৎ ব্যক্তি সত্তার যে দৃঢ় প্রকাশ, সেটা কেন আসলো এই সময়ের যে একটা যন্ত্রণা, সময়ের যে একটা উল্লঙ্ঘন, সেটাকে তিনি ধরে নিলেন এবং ব্যক্তি সত্তাকে ধরে ধরে কথা বললেন। ফলে এই ধরনের কাব্য শৈলীকে অনেকেই আত্মজৌবনিক স্বীকারোক্তিমূলক কবিতা বলে চিহ্নিত করেছেন। তারপর আমরা জানি যে এই ধারাটা তিনি বয়ে নিলেন একদম 90 দশক পর্যন্ত। তাকে অনুকরণ করে অনেকেই কবিতা লিখেছেন, তার ঘরানার করে কবিতা লিখেছেন, কিন্তু তিনি যে শ্রেষ্ঠত্বের প্রমাণ করলেন যে তার ইতিহাস, তার ঐতিহ্যকে ধারণ করে, এবং তিনি ফিরে এলেন রাজনৈতিক চেতনায়। রাজনৈতিক চেতনায় যখন কবিতা লিখলেন, তিনি মনে করেছিলেন যে আমার সময়কে, আমার সার্বভৌম থেকে আমার নাগরিক যন্ত্রণাগুলোকে যদি আমি ধরতে না পারি, তাহলে হয়তো এই সময়ের কবি হয়ে ওঠা সম্ভব না। আমার কাছে সেরকমটাই মনে হয়েছে, এবং তিনি বিস্তৃত করেছেন তার কাব্য আবাস। আমার কাছে মনে হয় যে শামসুর রহমানের দৃষ্টিভঙ্গির যে মূল ভূমি, তা ছিল আধুনিক মানুষ মননের চেতনার বহু বিস্তৃত এলাকা। সেখানে কোনো আবেগ ছিল না, আদি ভৌতিক বা অনুভূতির কোনো আশ্রয় ছিল না। আছে বাস্তবতার গৌণ প্রক্ষেপণ এবং ঘাত প্রতিঘাতের জাগ্রত চেতনা বিশ্ব। শামসুর রহমান এই চেতনা বিশ্ব একদিকে যেমন বাংলাকে প্রসন্ন করেছে, অন্যদিকে তার কবিতাকে করেছে অনন্য এক মাত্রায়। বাংলা এবং বাঙালিকে তিনি গতিশীল
দিগন্ত প্রসারী এক আধুনিকতার দিকে ঠেলে দিলেন। তিনি হয়ে উঠলেন আমাদের স্বাধীনতার কবি। এবং স্বাধীনতার কবিতা, এই স্বাধীনতার কবি ঘোষণাটা কিন্তু সৈয়দ শামসুল হক প্রথম দিয়েছিলেন তার আহ, 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 তাকে নিয়ে যে আহ, শহীদ মিনারে শহীদ মিনারে তাকে নিয়ে মনে হয় একটা ঈদ করা হয়, এই শোক সভা করা হয়। সেই শোক সভায় সৈয়দ শামসুল হক প্রথম তাকে ঘোষণা দেন যে তিনি আমাদের স্বাধীনতার কবি। যাকে এই তথ্যটা আপনাদেরকে দিয়ে রাখলাম। তো এখানে তার একটা কবিতা থেকে উত্তরণ করি যে ফিরিয়ে নাও খাতের কাটা, এবার আমি গোলাপ নেব, গোল বাগিচার বিরাট বলে ঘরে হামেশা ফিরে যাব, তা হবে না দিচ্ছি বলে, ফিরিয়ে নাও ঘাতক কাটা, এবার আমি গোলাপ নেব। খেয়াল করে যে ন্যাচারাল ভাবে গোলাপ ফুল থেকে যে কাটার অস্তিত্ব আমরা টের পাই, সেই জায়গায় যদি গোলাপ কোনো কাঙ্ক্ষিত বস্তু হয়ে ওঠে এবং সেই কাঙ্ক্ষিত বস্তুকে তুলে নেওয়ার জন্য যদি কোনো ষড়যন্ত্র কাটা আকারে চিহ্নিত হয়, সেইখানে শামসুর রহমান বলছেন যে কাঁটা বিছিয়ে রেখেছেন তাকে হুঁশিয়ার করে দিয়ে বলছেন, ফিরে নাও তোমার সেই ঘাতক কাঁটা, আমাকে গোলাপ দিতে দাও, আমি এবার গোলাপ দেব। এখানে যতই গোলাপ গোলাপ হবে, আমি সেসব কিছু কিছুর ভিতর দিয়ে যাচ্ছি না, বরং আমাকে গোলাপ দিতে দাও। এরপরে তিনি আরেকটা কবিতা লিখছেন, এ লাশ আমরা কোথায় রাখবো, তেমন কোনো সমাজ নেই, মৃত্তিকা বড়, পর্বত বড়, অথবা সুনীল সাগর জল, সব কিছু ছেদ তুচ্ছ শুধুই, তাই তো রাখি না এলাশ আজ, মাটিতে পাহাড়ে কিংবা সাগরে, হৃদয়ে হৃদয়ে দিয়েছি ঠাই। এমন গণ আন্দোলনের পটভূমিতে রচিত সব কবিতাই মানুষকে উজ্জীবিত করতে থাকলো এবং একে অপরের প্রতি সমর্পিত হলো, হৃদয়ে হৃদয় প্রথিত করে। এবং তিনি পুরো বাঙালিকে আত্মসচেতন করে তুললেন। এবং কিভাবে আত্মসচেতন করে তুললেন সেসব কিছু তথ্য দিয়েছেন যে স্বৈরাচার আইয়ুব খানকে বিদ্রোহ করে তিনি লিখেছিলেন হাতির সুর নামক কবিতা। এবং শেখ মুজিব যখন জেলে ছিলেন তখন তিনি লিখেছিলেন টেলিভিকাস। এবং 1969 সালে আসাদের সাপ নিয়ে যখন গুলিস্তানে লাঠিতে সেই লাশ লাঠিতে সেই আসাদের সাপ গেঁথে যখন মিছিল করতেছিলেন তখন তিনি লিখলেন আসাদের সাপ। এরকম বহু উজ্জীবিত কবিতা তিনি লিখেছেন। তার কাব্য সমগ্রকে মূল্যায়ন করতে গিয়ে অধ্যাপক খান সরওয়ার মুর্শিদ বলেছেন, কোন বড় কবি তার তৃতীয় অবস্থাকে ভেঙে যান। শামসুর রহমান তেমনই একজন কবি যিনি জাতিসত্তার অন্তঃস্থলের কবি, একই সাথে জীবনের কবি। একটি সমাজ সৃজন ধ্বংসের বিচিত্র নিগুণ সংবেদনশীল খানিকটা প্রকৃতিক ভাষায় ভাষ্যকারের মতো তিনি দায়িত্ব পালন করেছিলেন। সুতরাং বুঝতেই পারছেন শামসুর রহমান আমাদের অস্তিত্বের জায়গাটা কতখানি জড়িয়ে আছে। এবং তার কাব্যে আরো কিছু নতুন নতুন উদ্দীপ্ত থাকে, যে ধরেন আমরা তার দার্শনিক আলাপটা যেভাবে করি, যে তার দার্শনিক চিন্তাগুলো কোথায় থাকে, কিভাবে পাই। আপনি দেখেন যে আমরা যখন আধুনিক হতে শুরু করলাম, আমরা জানি যে মধুসূদন দত্ত আধুনিকতার কবি, তার থেকে আসা কিন্তু কিভাবে তিনি বেকার পদ লিখলেন। সেখানে রামায়ণের ধর্মগ্রন্থ, হিন্দুদের ধর্মগ্রন্থ রামায়ণ অবলম্বনে লিখলেন বেকার পদ, কিন্তু ন্যারেটিভটা তিনি চেঞ্জ করে দিলেন, দিয়ে এমন একটি ন্যারেটিভ তৈরি করলেন, এমন একটি দর্শনের প্রকরণ তৈরি করলেন যেখানে মানবতা সর্ব আগে, মানে মানবিক হয়ে ওঠার যে একটা রাস্তা দর্শন, সেটি তিনি আমাদের কাছে চিহ্নিত করলেন। অনুরূপভাবে শামসুর রহমানের ইবসেনকে নিয়ে লিখেছেন। এবং হেনরি ইবসেন নামে একজন নাট্যকার ছিলেন, যার তিনি একটি চমৎকার কথা বলেছিলেন যে বিশ্বকে যদি তুমি দেখতে চাও তাহলে মানুষের পায়ের দিকে তাকাও।
তিনি 200টি কবিতা লিখেছিলেন এবং 26টি নাটক লিখেছিলেন। হেনরি কিপসন ছিলেন নরওয়ের কবি। তিনি ইতালিতে এবং জার্মানিতে যদিও প্রবাসী ছিলেন, কিন্তু নরওয়ে যখন সুইডেন কলোনি থেকে বের হয়ে স্বাধীনতার দিকে যায়, তখন স্বাধীনতার দুঃখ বেদনা, নাগরিকের যে যন্ত্রণা, সেই সবগুলো একাকার হয়ে ওঠে তার কবিতায়। অনুরূপ ভাবে একটা শতাব্দী পর, অর্থাৎ 100 বছর পর, আমরা শামসুর রহমানকে গাউনি তার দেশের স্বাধীনতার সংকল্পে যখন নাগরিক বিধ্বস্ত অবস্থায় আছে, চিন্তা চেতনা যখন আমাদের প্রকৃত করছে, তখন তিনি তার যে দুঃখ বেদনা, স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়লেন কাব্য সমারোহে। অর্থাৎ ইবসেন 100 বছর আগে যে ঘটনাটা বললেন, 100 বছর পরে এসে আমাদের শামসুর রহমান সে ঘটনাগুলোই আমাদের সামনে উপস্থাপন করলেন তার সার্বভৌমত্বের প্রশ্নে। এবং এই ক্ষেত্রে আমাকে শামসুর রহমানের কেন জানি মনে হয় উনি আমাদের কাছে যে হ্যামিল্টনের যে বাঁশিওয়ালা গল্প আপনারা শুনেছেন, অর্থাৎ হ্যামিল্টনের বাঁশিওয়ালা বাঁশি বাজাচ্ছে, তার দিক থেকে সমস্ত মানে ইঁদুরগুলো পিছনে পিছনে যাচ্ছে এবং তিনি সবকিছু নদীতে ফেলে দিচ্ছেন। ঠিক অনুরূপ ভাবে শামসুর রহমান তার রাষ্ট্রীয় সংকল্পে, রাষ্ট্রীয় সংকটে এমন ভাবে তিনি কাব্য রচনা করছেন যেন তিনি সমগ্র দুঃখ কষ্ট নিজের প্রতিনিধিত্ব জায়গায় গিয়ে নিয়ে যাচ্ছেন। তো এইভাবে শামসুর রহমান আমাদের কাছে পরিচিত হয়ে আছে। তবে তার একটু আমি আলোচনাটা 1 মিনিট করি, সেটা হলো যে তিনি 300 দশকের যে কাব্য দর্শন, ঠিক সেখান থেকে সরে এসে যে কাব্য দর্শন রচনা করেছেন, সেখানে তিনি আমাদের কাছে নতুন কবি, নতুন কবিতা এবং নতুন আলোচনার দিকে ধাবিত করেছেন। ধন্যবাদ সবাই।